মাননীয় সভাপতি মহাশয়, অধ্যাপক অমিত দে, অধ্যাপক অমরেন্দ্র কুমার এবং উপস্থিত শ্রোতৃবৃন্দ, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ যে আমাকে আজকে আপনাদের এই কর্মশালায় অংশগ্রহণ করতে ডেকেছেন। এমন একটা জিনিস নিয়ে আলোচনা করতে, যেটা নিয়ে মানে ওই বৈঠকি চালে অনেক কথা আমরা অনেকেই বলি, কিন্তু মানে এরকম একসাথে পুরো ফোকাসড একটা বক্তব্য রাখার অবকাশ আমার অন্তত বিশেষ মেলে না। অমিতদার কথা আলাদা। অমিতদা মানে আপনারা দেখলাম কিরকম সহজ স্বচ্ছন্দ ভঙ্গিতে বললেন। আরেকটা জিনিস অমিতদার সম্বন্ধে আপনারা জানেন কি না জানি না, কারণ আপনারা অমিতদাকে কিন্তু এইরকম একটা সমমনস্ক লোকেদের ভিড়ে বলতে শুনেছেন। আমি অমিতদাকে ভিন্ন অডিয়েন্সেও বলতে শুনেছি। এবং ওই সেই ওটা ছিল জয়বাবা ভালুনাথে সে একটা ফেলুদার বীরত্বর কথা গিয়ে লালমোহনবাবু বলেছিলেন না, যে বাঘের সামনেও ওই কত বুকের ছাতিয়ে সাইজ। অমিতদা এই ঠিক একই বক্তব্য, সমন্বয়বাদী সিনক্রেটিক ইসলামের কথাবার্তা উনি একদম মানে সম্পূর্ণ ভিন্ন দলের ইয়েতে আমি দেখেছি বাংলাদেশে গিয়েও বলছেন। এই সাহসটা ভারতবর্ষের ঐতিহাসিকদের মধ্যে এখন বিরল হয়ে আসছে। সেই জন্য দ্বিতীয় ধন্যবাদ ইতিহাস সংসদ এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আজকের মানে সংগঠকদের, যে তারা অমিতদার সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে একই সুরে কথা বলার অবকাশ দিচ্ছে। আসলে ওই ব্যাপারটা সমস্যাটা কি সবাই জানেন, ইদানিং ভারতের ইতিহাস একটা নব আঙ্গিকে দেখার এবং লেখার পক্ষে চারিদিকে অনেক রকম সওয়াল করা হচ্ছে এবং নতুন করে ইতিহাস রচনার তাগিদ খুবই স্বাভাবিক। মানে যারা এখন পড়ছে তারা যদি শুধু আগের লেখা ইতিহাস পড়ে নিজে না করে, তাহলে তারা করলোটা কি? প্রত্যেক প্রজন্ম নিজের মতন করে সমাজের সামগ্রিক স্বীকৃতির ভান্ডার, মানে যেটাকে আমরা কালেকটিভ মেমোরি বলি, সেটা থেকে ইতিহাস উপাদান খুঁজে নেবে। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। নতুন তথ্য প্রমাণ, পুরনো তথ্য বা প্রমাণকে নতুন আঙ্গিকে পর্যালোচনা, নতুন দৃষ্টিভঙ্গি থেকে দেখা, এইসবই ইতিহাসকে জ্ঞান চর্চার একটা সজীব মাধ্যম করে রেখেছে। তবে হালে অনেক তথাকথিত ইতিহাস চর্চার বহর দেখে মনে হচ্ছে ইতিহাস চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদানটি অনেক ক্ষেত্রে অবহেলিত থাকছে। তা হলো যে ইতিহাস চর্চা আগাগোড়াই প্রমাণ সাপেক্ষ। যে বক্তব্যের কোনো প্রমাণ নেই, নিছক একটা মানে আমার মতের সঙ্গে মিলছে বলেই সেটা ইতিহাস এবং সেটা না মিললেই অনৈতিহাসিক, এটা গোলমাল আছে। এবং তথ্য প্রমাণ থেকে নির্যাস আহরণ করার কিছু নির্দিষ্ট পদ্ধতি আছে, যাকে আমরা বলি রুলস অফ এভিডেন্স। এটা ফরেনসিক সায়েন্সেও আছে, ন্যাচারাল সায়েন্সেও আছে এবং হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সেও বলা যাক থাকা বাঞ্ছনীয়। কেননা অনেকেই রুলস অফ এভিডেন্স মানে, কিন্তু আরো অনেক বড় সংখ্যক লোক আছে যারা মানে না। আমার আজকের আলোচনা মধ্যকালীন ভারতের ইতিহাস পাঠ তথা গবেষণায় এই রুলস অফ এভিডেন্স অনুসরণ করার একটি বিশেষ পদ্ধতি নিয়ে, এবং সেটা না থাকলে কেমন হয় সেইটার একটা আলোচনা করতে চাই। মানে এই মধ্যকালীনের ধারণা এবং ভারতের ধারণা নিয়ে অনেক সময় আপনারা অনেক রকম আলোচনা শোনেন। মানে ভারত কারে কয় তাই নিয়ে তো আলোচনা শেষ নেই। এর মূল অনুপ্রেরণা আজকে অনেকটাই রাজনীতি থেকে উদ্ভূত, যদিও সে বিষয়ে অমিতদার মধ্যে নিয়ে আলোচনা করার কোনো অভিপ্রায় আমার নেই। বিতর্ক থেকে যত দূরে থাকা যায় তত ভালো তর্ক হয়। মোটের উপর ভারতবর্ষ নিয়ে আমাদের কয়েকটা নির্দিষ্ট ধরনের ধারণা হয়ে থাকে। প্রথম হলো, ভারতবর্ষ হলো এমন এক দেশ বা সভ্যতা যেখানে বিবিধতার মধ্যেই একতা লুকিয়ে আছে, যেটার কথা অমিতদা বলছিলেন। এবং এখানে ভাষা, জাতি, ধর্ম, সংস্কৃতি নির্বিশেষে সকলের জন্যই জায়গা রয়েছে এবং সেই জায়গাটা অনুকম্পবশত পাওয়া নয়। দ্বিতীয়ত হচ্ছে, আপাতভাবে দেশের বিভিন্ন জাতি ধর্মের সমাহার থাকলেও প্রকৃতপক্ষে ভারতবর্ষের আধার হলো প্রধানত হিন্দু সভ্যতা এবং যে ভাষা বা সংস্কৃতি এই ভূখণ্ডের বাইরে থেকে আসছে তা বহিরাগত। এটা তো শাসক দল অনেক মানে রাজ্যের না, কেন্দ্রের শাসক দল অনেক জোর গলায় বলছে, তবু মহাজনের কথায় গিয়ে লাভ নেই। আর তৃতীয় অবস্থান হলো, ভারতের ইতিহাসের আদি পর্বে একটা ইন্ডিক সংস্কৃতির প্রভাব থাকলেও খ্রিস্টীয় দ্বিতীয় সহস্রাব্দে ভারতীয় সংস্কৃতির ধারা বহুলাংশেই ইসলামীয় ছিল, অর্থাৎ একটা কম্পোজিট কালচার, যেটা খানিকটা অমিতদার আলোচনায় আপনারা পাচ্ছেন। এবং এর মধ্যে কোনটা ঠিক?
যে দেখবে তার উপর নির্ভর করবে। আমি যদি কম্পোজিট ধারণায় শেয়ার করি তাহলে আমার চোখে কম্পোজিট এর ট্রিটমেন্টই বেটার। কারোর কাছে যদি মনে হয় যে সবে শুরুতে সেই রাম, হয়তো তাহলে শুরুই হয়নি, বাট মানে তার দৃশ্য আমার বলার কিছু নেই। ভারতের ইতিহাস চর্চার জগতে আপনারা জানেন ব্রিটিশ শাসনকে সাধারণত সব দোষে দোষী টাওয়ানো হয়ে থাকে, কিছু হয়ে থাকলে ওইবারে ব্রিটিশরা করেছিল। এখন এতে কোনো সন্দেহ নেই যে ঔপনিবেশিক আমলেই ভারতের ইতিহাসকে ধর্মের প্রতি মনোভাবের ভিত্তিতে 3টে যুগে বিভক্ত করা শুরু হয়। আপনারা জানেন এই খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দ থেকে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দ পর্যন্ত প্রাচীন ভারত ছিল হিন্দু শাসিত ভারত, এবং 1190 থেকে 1707 মুসলিম শাসিত বা মধ্যকালীন ভারত, এবং 1707 থেকে আধুনিক বা ব্রিটিশ শাসিত ভারত। কিন্তু মনে রাখবেন খ্রিস্টান ভারত নয়। ব্রিটিশরা তো ধর্ম নিয়ে খুব একটা মাথা ঘামাতো না, ওরা একদম সেকুলার ছিল। মানে রাজনীতিতে উপনিবেশে ধর্মের কোনো ভূমিকা নেই, সেটা হয়তো ভুল নয়, ওটা অর্থনীতি। এখন এই ত্রিস্তরীয় বিভাজন থেকে আধুনিক ঐতিহাসিকেরা বেরিয়ে এসে একসময় প্রাচীন, আদি মধ্য, উত্তর মধ্যযুগ এবং আধুনিক নামের যুগ বিভাজন শুরু করে। এখন আমাদের সবই তো ভারতবর্ষের ইতিহাসের সমস্ত জিনিস আমরা তো ইউরোপ থেকে কপি করি, তো ওখানে এনশিয়েন্ট, তারপরে আর্লি মডার্ন, আর্লি মেডিয়েভাল, লেট মেডিয়েভাল, আর্লি মডার্ন, মডার্ন এরকম রয়েছে। তাহলে আমাদেরও করতে হবে, নাহলে আমরা পিছিয়ে পড়বো। তো এখন আমাদের মুশকিল হচ্ছে যে আমরা এই ধারণাগুলো খুব পরিষ্কার করি না, যার ফলে ওই যে পুরনো, যেটা খুব পরিষ্কার করে ভাবা ছিল এনশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন, এই ট্রাইপার্টাইট ডিভিশনটা থেকে গেছে। এখন ত্রিস্তরীয় ওই যে বিভাজনটা বললাম, এনশিয়েন্ট, মেডিয়েভাল, মডার্ন ইজ ইকুয়াল টু হিন্দু, মুসলিম এন্ড ব্রিটিশ, এইটা 19 শতকের ইতিহাস বিজ্ঞানের সঙ্গে মানানসই ছিল। মানে তখন ওই মানে ক্লাসিক্যাল, দেন মেডিয়েভাল এন্ড মডার্ন, মানে ক্লাসিক্যালটা দারুণ সময় ছিল, তারপরে একটা অন্ধকার যুগ, তারপর অন্ধকার যুগ থেকে আলোর ইয়ে হলো, ইউরোপের রেনেসাঁর হাত ধরে হয়েছে, এখানে ব্রিটিশরা এসে সেই রেনেসাঁস নিয়ে হয়েছে। অর্থাৎ মধ্যকালীন ভারতের ধারণা প্রাচীন, প্রধানত প্রাচীন স্বর্ণযুগ এবং বর্তমানের আধুনিক বা স্বর্ণের থেকেও ভালো যুগ, এর মাঝখানে একটা অন্ধকারাচ্ছন্ন অবক্ষয় প্রধান সময়কাল বলেই বিবেচিত হয়ে এসছে। এমনকি যারা প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে ভারতীয়তার মানদণ্ড বলে মেনে এসেছে, তাদের কাছে মধ্যকালীন ভারত বহুলাংশে বিজাতীয় বলেও গণ্য হয়েছে। ওটা বিদেশ থেকে আসে। ওই এখন দেখছেন না, ওই এনআরসি, এসআইআর বিভিন্ন সূত্রে এটা দাগিয়ে দেওয়া হচ্ছে, এরা রোহিঙ্গা, এরা বাংলাদেশ মুসলমান। এর ফলে মধ্যকালীন ভারতের ইতিহাস শুধু স্বাধীন ভারতের অতীত হিসেবেই পঠিত হয়ে এসেছে, তার স্বতন্ত্র অস্তিত্বের সম্ভাবনাটাই প্র্যাকটিক্যালি আমাদের বিবেচিত হয় না। কারণ আমার এই মানুষের অতীতের বিষয়ে কি ভাববে সেটা আমি মনে করি ঐতিহাসিকের কাজ নয় এটা স্থির করা। ঐতিহাসিকের কাজ তথ্য প্রমাণ বিচার করে যুক্তিনিষ্ঠ এবং প্রমাণ সাপেক্ষ অতীতের একটা বিশ্বাসযোগ্য ছবি তুলে ধরা। আজকের আলোচনায় আমার উদ্দেশ্য উপস্থিত তথ্যসূত্রের বা পাঠ্যের বৃহত্তর পরিপ্রেক্ষিত অনুধাবনের ভিত্তিতে মধ্যকালীন বর্গকে ভিন্নভাবে দেখা যায় কিনা সেটা খতিয়ে দেখা। এর জন্য আমি বৌদ্ধিক ইতিহাস চর্চা বা ইন্টেলেকচুয়াল হিস্ট্রি জগতে প্রচলিত একটা পদ্ধতি অনুসরণ করে ভারতের ইতিহাসে গবেষণার কিছু সমস্যার প্রশ্নে গুটিকার প্রশ্ন তুলতে চাই। এবং আমি শুধু প্রশ্নই তুলতে চাই, কারণ আমি ভারতের ইতিহাস নিয়ে কাজ করি না। আমি সেটাই মনে করি আমি একদিকে সেফ, না হলে হয়তো বিপদ হতো। আমি অমিতার মতন সাহসী নই। প্রথমত মধ্যকালীন ভারতকে কেবলই ওই ধর্মীয় চরিত্র বিচারে স্বদেশীয় অর্থাৎ ভারতীয় এবং ইসলামী অর্থাৎ বিজাতীয়, এই যে একটা দ্বিমৌলিক, একটা বাইনারি একটা কনটেক্সট, এই প্রেক্ষাপটে দেখাটা ঐতিহাসিকতার নিরিখে কি যুক্তিযুক্ত? মানে অমিতরা যেরকম কম্পোজিট জিনিসটার উপর জোর দিচ্ছেন, সেটা আমি ওই একই বক্তব্য বলে একটু ভিন্নভাবে, নাকি ওই সময়কাল প্রকৃতপক্ষে সর্বধর্ম সমভাবের দৃষ্টান্ত স্থাপন করেছিল, যে জিনিসটা অমিতা অত্যন্ত জোর দিয়ে দাবি করে। ধর্মের আলোচনা না করে কি মধ্যকালীন চিন্তার জগৎকে বোঝা যেতে পারে? ভারতের বর্তমান পরিস্থিতির দ্বারা প্রভাবিত না হয়েও কি উপমহাদেশে একটা
স্বতন্ত্র মধ্যকালীন ইতিহাস নিয়ে ভাবা যেতে পারে? মানে যা দেখছেন সেটা আধুনিক ভারতের অতীত হিসেবে না দেখে মধ্যকালীন ভারতকে স্বতন্ত্র অস্তিত্ব হিসেবে দেখুন না। তো আমি ওই যেটা বলছিলাম ইন্টেলেকচুয়াল হিস্ট্রি থেকে যে স্ট্র্যাটেজিটা নেওয়া, যে পাঠ্য অর্থাৎ টেক্সট এবং তার পরিপ্রেক্ষিত বা কনটেক্সট, এই দুটো জিনিস কিভাবে কার্যকর হয় সেটা নিয়ে আমার প্রিন্সিপালি আলোচনা। কারণ যে কোনো ঐতিহাসিক তার ইতিহাস পাঠের জন্য যে তথ্যসূত্র বা পাঠ্য টেক্সটে ব্যবহার করেন, সেই পাঠ্যের মর্মোদ্ধার করার মাধ্যমেই ঐতিহাসিক অতীতের রহস্য উন্মোচন করে থাকেন। তিনি সেটা মানুন বা না মানুন, তাই পাঠ মানে টেক্সট ছাড়া কিছু বলা খুব মুশকিল। এখন এই পাঠ্য আক্ষরিক অর্থে পাঠ্য অর্থাৎ কোনো লিখিত তথ্যসূত্র হতে পারে, প্রত্নতাত্ত্বিক উপাদান হতে পারে, অমিত যেরকম পেইন্টিং, আর্কিটেকচার এগুলো দেখাচ্ছিলেন সেগুলো হতে পারে, অন্যান্য অনেক রকমের উপাদান হওয়া সম্ভব। কিন্তু রুলস অফ এভিডেন্স অনুযায়ী পাঠ্যের এই ধরনের যে কোনো উপাদান অনুযায়ী শুধু সেটুকু অর্থই উদ্ধার করা যেতে পারে যতটুকু সেই বিশেষ উপাদানটুকুর মধ্যে নিহিত রয়েছে। মানে কোনো একটি স্থানে কোনো একটি সময়ের স্বর্ণমুদ্রা পাওয়া গেলে আমরা বলতে পারি ওই সময় স্বর্ণমুদ্রার ব্যবহার ছিল, কিন্তু এটা বলতে পারি না যে সেই সময় শুধুই স্বর্ণমুদ্রার ব্যবহার ছিল বা স্বর্ণমুদ্রা ঘরে ঘরে পাওয়া যেত। মানে মুকুলধর যদি জাতিস্বর না হতো তাহলে ঘরে ঘরে কি জয়সালমেরে ওই নানা রকমের ধনরত্ন পাওয়া যেত, সেই আর কি। এবং সেই একইভাবে কোনো লিখিত পাঠ্যের সূত্র ধরে শুধু সেইটুকুই বলা যেতে পারে যতটা সেই পাঠ্যে লিখিত রয়েছে এবং যা তার মধ্যে নিহিত রয়েছে। ইতিহাস চর্চার জগতে যা লিখিত তা নিয়ে সমস্যা তেমন হয় না, অবশ্য সেটা যে হয় না তা নয়, বাট সাধারণত সমস্যা হয় যা নিহিত তার মর্মোদ্ধার নিয়ে। এবং সমস্যা খুবই সাধারণ। নিহিত অর্থের মর্মোদ্ধার করতে গিয়ে পাঠক বা গবেষক প্রেজেন্টিজমের দোষে দোষী হয়ে পড়েন। প্রেজেন্টিজমটা কি? আমার বর্তমান পরিস্থিতি, আমার সীমিত জ্ঞান বুদ্ধি দিয়ে আমি যদি অতীতকে দেখতে চাই তাহলে অতীতটাও ঠিক বর্তমানেরই অতীত বলে মনে হবে, তার নিজস্ব একটা যে অস্তিত্ব ছিল সেটা আমার মানে সেটা হতেই পারে। কিন্তু লেখকের সঙ্গে পাঠকের স্থান, কাল এবং বৃহত্তর পরিপ্রেক্ষিত যতটা আলাদা হবে, শব্দ বা বাক্যের অর্থ এক হওয়ার সম্ভাবনা ততটাই কমতে থাকে। ওই অমিতা যেটা বলছিলেন, আশরাফ শব্দের মিনিং এর একটা ডাইনামিক চরিত্র আছে, আসলে সমস্ত শব্দেরই সেটা থাকতে পারে। ভাষা এবং বোধের অর্থের পার্থক্য সম্বন্ধে সচেতন না হলে আপনার মনে হতেই পারে যে আমার চেতনার রঙে পান্না হবে সবুজ, চুনি লাভে লাল, কিন্তু তাতে পাঠ্যের নিহিত অর্থের অনুধাবন সম্ভব হয় না। তাই মধ্যকালীন ভারতের ইতিহাস পড়তে গিয়ে পাঠক বা গবেষক, ঐতিহাসিক, এদের কাজ হলো যে কোনো পাঠ্যের যে রচয়িতা তার রচনার নিহিত অর্থ অনুধাবন করা। এবং বলাই বাহুল্য, অমিতা যেটা বলছিলেন, এই প্রচেষ্টায় সফল হতে গেলে শুধু একটা পাঠ্য পড়লে হবে না, একাধিক পাঠ্য, একাধিক ভাষ্য পাঠ করে, এবং সেটা করলে কি হবে, আপনার এই প্রেজেন্টিজমের সমস্যাটা যতটা সম্ভব আপনি কাটাতে পারবেন। শুধু আক্ষরিক অর্থ উদ্ধারের চেষ্টা করলে লেখার মর্মোদ্ধার সুদূর পড়া হতে হতে বাধ্য। তো আমার আলোচনাটা আমি তুর্ক ব্রাহ্মণ, তুর্ক বিয়ন্ড তুর্ক এন্ড ব্রাহ্মণ, আমি ইংলিশে নামটা দিয়েছিলাম। যদি বলি যে তুর্ক এবং ব্রাহ্মণের ঊর্ধ্বে ওঠে, তুর্ক ব্রাহ্মণ কেন? প্রাক ঔপনিবেশিক আমলে হিন্দু এবং মুসলিম শব্দ দুটির ব্যবহার বিশেষ ছিল কিনা তা নিয়ে সন্দেহের বিস্তর অবকাশ আছে। মানে হিন্দু কথাটা আপনি যদি একটা ফার্সি টেক্সটে আমাকে দেখাতে পারেন, মেনে দেব। আমরা যে অর্থে বলছি সেই অর্থে প্রাক ঔপনিবেশিক আমলে এই শব্দবন্ধ দুটি সম্ভবত ব্যবহারই হতো না, যদি আদৌ হয়ে থাকতো। আজ মুসলিম বলতে আমরা যে দোতনা বুঝে থাকি, সেই দোতনায় প্রাক ঔপনিবেশিক আমলে কথাটা ব্যবহার সম্ভবত হতোই না। হিন্দু এবং মুসলিম এই বাইনারি অবশ্যই ঔপনিবেশিক আমলের, যদিও ঔপনিবেশিক মস্তিষ্ক প্রসূত নয়। এরকম নয় যে ব্রিটিশরা এসে একটা সকালে আছে এইভাবে ডিভাইড এন্ড রুল করার জন্য দুটো গোষ্ঠীতে ভেঙে দিই তাহলে ভারী সুবিধা হবে। ব্রিটিশ অনেক বাচ্চা থাকতে পারে, কিন্তু বাচ্চা একা ওরা না। ব্রিটিশ তথা অন্যান্য ইউরোপীয় শক্তিগুলির কাছে ইসলাম ধর্মাবলম্বীরা তাদেরই মতন একেশ্বরবাদী।
শুধু তারা যিশুর পরিবর্তে মোহাম্মদের অনুগামী। আর্লি কলোনিয়াল টেক্সট দেখুন, আর্লি যে কোনো ইউরোপিয়ান টেক্সট দেখুন, মুসলিম শব্দটার ব্যবহারই হচ্ছে না। মোহামেডান অ্যাজ এগেনস্ট খ্রিশ্চান। ওরা যখন ভারতে আসছে তখন একেশ্বরবাদী যারা, তাদের সঙ্গে ওদের আলাদা আগে আলাপ হয়েছে পশ্চিম এশিয়াতে এবং ইউরোপে। ওরা ইসলাম সম্বন্ধে সচেতন ছিল। আমরা যেটাকে হিন্দুইজম বলি, সেই বহু ঈশ্বরবাদের সঙ্গে ওদের ওরকম প্রত্যক্ষ সম্পর্ক ছিল না। সেই জন্য যখন ভারতে যখন আসে তারা তখন আচ্ছা ওই তো মোহামেডান আমাদের পুরনো বন্ধুরা এসে গেছে। সো উপমহাদেশের বাকি বাসিন্দা এরা সকলে হচ্ছে, আর ফার্সি ডকুমেন্ট কি বলছে, আহলে হিন্দ, হিন্দের মানুষ বা হিন্দি, যেটা এখনকার অবভ্রংশ অনুসারে হিন্দু হয়ে গেছে। আপনি শুনবেন ওই সাদা শার্ট হাফ প্যান্ট পরে যারা বলেন না যে হিন্দুস্থান মানে হিন্দুদের স্থান, ফার্সি জানে না তো ওটা হিন্দুস্তান, ওখানে রসৌটা বাংলার হিন্দিতে এসছে, ফার্সিতে নেই, ওটা হিন্দুস্তান, দ্য ল্যান্ড অফ হিন্দ। হ্যাঁ, অর্থাৎ হিন্দু শব্দের ব্যবহার ব্রিটিশদের ওই কানে কিভাবে ঢুকছে বলা মুশকিল, লেখায় কোথাও থাকছে না। কালক্রমে ব্রিটিশদের ভারতবর্ষ মানে দাঁড়ালো কি মোহামেডান আর আহলে হিন্দ, রাইট? কালক্রমে ব্রিটিশদের ভারতবর্ষ সম্বন্ধে ধারণা যত পরিষ্কার হতে থাকে, অন্যান্য গোষ্ঠীগুলির রূপরেখা এবং সীমারেখাগুলো স্পষ্ট হতে থাকে। এত 19th সেঞ্চুরিতে গিয়ে আপনি দেখবেন বৌদ্ধ, জৈন, শিখ, এমনকি আদিবাসী নিয়ে, দি অ্যাবরিজিনাস, দি অটোকথনাস, তাদের নিয়েও কথা হচ্ছে। এবং হিন্দু শব্দের অর্থেরও তখন পরিমার্জন করতে থাকে। প্রাক ব্রিটিশ আমলে হিন্দু তো দূরস্থান, মুসলিম কথাটিরও কোনো সর্বব্যাপ্ত দোতনা ছিল না। সুলতানি আমলে অধুনা যাদের সবাইকে আমরা মুসলিম বলে গণ্য করি, তাদের পরিচয় একদম খুব পরিষ্কার, তাদের এথনিসিটি, ভাষা গোষ্ঠী হিসেবে তুর্ক, তাজিক, আফগান, উজবেক, মোগল, রাইট, মুঘল যেটাকে আমরা বলি। এবং দক্ষিণ ভারতে যান আরব, তুর্ক, ইরানি, কেননা ওখানে ইরান থেকে ডাইরেক্টলি লোক আসছে, নর্থ ইন্ডিয়া দিয়ে না এসে। হাবশি মানে ইথিওপিয়া থেকে যারা আসছে, হাজরামুত যারা ইয়েমেন থেকে আসছে। মুঘল আমলে জাতিগোষ্ঠীর মধ্যে এরপরে সংমিশ্রণ হচ্ছে এবং এখানে আঞ্চলিক পরিচয়গুলো গুরুত্ব পেতে শুরু করে। অথবা সেখানে ভারতবর্ষে যারা তখন 200 বছর অলরেডি বাস করছে, তুর্কি বংশোদ্ভূত, তাদের হিন্দুস্তানি বলা হচ্ছে। যারা দাক্ষিণাত্যে রয়েছে সেই রকম একই তুর্কি বংশোদ্ভূত, তাদের দাক্কানি বলা হচ্ছে। এবং যারা সেই সময় বাইরে থেকে আসছে তাদের আফাকি বলা হচ্ছে। রিজিয়ন অনুযায়ী ক্যাটেগরাইজেশন আছে, রিলিজিয়ন প্র্যাকটিক্যালি নেই। উপমহাদেশের ইতিহাসে একটি অভিন্ন অখণ্ড মুসলিম সম্প্রদায়ের খোঁজ অনৈতিহাসিক বলে সাব্যস্ত হতে বাধ্য। হিন্দু শব্দটা আরো বলবে গঙ্গা যমুনা সমন্বয়বাদী সংস্কৃতি, গঙ্গা যমুনা তেহজিব যেটাকে আমরা বলি, তার অন্যতম প্রতীক হচ্ছেন কবির। কখনো হিন্দু শব্দটি ব্যবহার করেননি। উনি হয় বলতেন ব্রাহ্মণ নয় রাম। ব্রাহ্মণ মানে যখন একটা ওই এলিট ক্লাসকে বোঝাচ্ছে, রাম হচ্ছে ওই কসমিক রাম যেটার কথা অমিত বলছেন। আমরা আজ যাদের হিন্দু, এখন একটা নতুন শব্দ নিয়ে খেলা হচ্ছে, সনাতনী বলে থাকি, তাদের পরিচয় হয়তো তাদের সম্প্রদায় দিয়ে, শৈব, শাক্ত, বৈষ্ণব, গাণভক্ত। হিন্দু শব্দটা ব্যবহার হতো, খুঁজে দেওয়ার করাতে পারলে এই যেটা বললো মেডেল দেবো। সাহিত্যে বা লিখিত সূত্রে আজ যাদের আমরা নিম্নবর্গের হিন্দু বলে পরিচয় দিই, তাদের কার্যত কোনো উল্লেখই থাকতো না। থাকলেও শুধু তাদের জাতি পরিচয় দিয়ে, ধর্ম পরিচয় দিয়ে না, নিষাদ, চণ্ডাল। কিন্তু ওই there was no schedule, so there was no scheduled caste. তুর্ক, আফগান, মুঘল এই সকলের সমস্ত উপমহাদেশের অমুসলিম প্রজাদের প্রতিনিধি হিসেবে ব্রাহ্মণদের দেখতেন, যে কারণে কবির ব্রাহ্মণ কথাটা ইউজ করছে। কিন্তু এটা খুব মামুলি এবং সহজবোধ্য কারণ। তুর্কি শাসকেরা ত্রয়োদশ শতকে হিন্দুস্তানে যখন তাদের শাসন কায়েম করে, আইনের ভিত হিসেবে তারা শরিয়া লাগু করে। কেননা ওই সিভিল ল শরিয়া থেকেই তো আসতো। শুধু যে জিনিসটা বোঝানো হয় না, শরিয়া শুধুই মুসলিমদের উপর প্রযোজ্য,
নন মুসলিম যারা, তাদের উপর শরিয়া প্রয়োগ হয় না, করা সম্ভব নয়, প্রভিশনই ছিল না। হিন্দের বা হিন্দুস্তানের বাসিন্দাদের উপরে যখন তাদের নিজস্ব আইন এবং রীতিনীতি লাগু করা হতো, তাহলে সেই আইন সম্বন্ধে সম্যকভাবে পরিচিত কারুকে দরকার হবে। তো ধর্মশাস্ত্রের পঠন পাঠনের জন্য ধারক বাহক হিসেবে, আইনের সামাজিক আইনের রক্ষক তথা পরিদর্শক হিসেবে ব্রাহ্মণরা নিজেদের সেই রোলটা ক্লেম করে নেয়। কিন্তু উপমহাদেশের মনে রাখতে হবে একটা বড় অংশ, সেখানে তুর্কি শাসন তো দূরস্থান, ব্রাহ্মণ্য অনুশাসনের আওতাতেও আসেনি। তারপর যেখানে, মানে এটা প্যারাডক্সালি ভাবতে পারেন, যেখানে তুর্কি শাসন পৌঁছায়নি সেখানে ব্রাহ্মণিজম যে মোনোপলিটা ক্লেম করছে সেটাও কিন্তু অতটা পরিষ্কার করে কায়েম হয়নি। এবং এইটাই হচ্ছে যে বাইনারি একটা ক্যাটাগরি নিয়ে যখন আমরা ইতিহাসের জিনিস দেখি, এইখান থেকে সমস্যাটা শুরু। মধ্যকালীন ভারতের ইতিহাস পড়ে দেখুন, হিন্দু মুসলিম দ্বিমৌলিকতা মানে বাইনারিজম প্রায় স্বতঃসিদ্ধ, সবাই তাই করছে। এটা স্বতঃসিদ্ধ হলো কেন? আপনি একদম শুরু থেকে দেখুন না, মানে যখন শুরু হচ্ছে পৃথ্বীরাজ চৌহান, সেখানে সিনেমা হচ্ছে, মানে তাকে যখন সিনেমা যখন তৈরি হলো তখন উনি হিন্দু শক্তির প্রতিনিধি, তাকে আমরা মহারাজ পৃথ্বীরাজ বলতেই পারছি না, তুচ্ছ করা হয়ে যাবে। সম্রাট পৃথ্বীরাজ, সম্রাটের সাম্রাজ্য কতখানি ছিল? বাড়ি ছিল আজমের, মামা বাড়ি দিল্লি। তো বাড়ি থেকে মানে খিড়কি থেকে সিংহদুয়ারের মধ্যে সম্রাট পৃথ্বীরাজ হয়েছিলেন, যাকে আমার তাতে বলার কিছু নেই। ওই যেটা বললাম, চেতনার রঙে পান্না সবুজ চুনি লাল। পৃথ্বীরাজ চৌহানের যে গল্পটা আপনারা সবাই জানেন, যেটাকে ইতিহাস বলে দেখানো হচ্ছে, সেইটা কি ইতিহাস? চাঁদ পারদাই পৃথ্বীরাজ রাস লিখছেন পৃথ্বীরাজ মারা যাওয়ার প্রায় 150 বছর আগে, এবং সেই গল্পটাই উনি কি লিখছেন যে উনি উপস্থিত ছিলেন পৃথ্বীরাজের সভাসদে। বেটা 150 বছর বাদে লিখলি কি করে? আসলে অনেকগুলো এরকম রেন্ডিশন আছে চাঁদ পারদাইয়ের নামে। পৃথ্বীরাজ দিল্লির অধীশ্বর ছিলেন, বাহুবলে জয় করে না, যেটা বললাম, দাদামশাইয়ের রাজ্য, মামা টামা কেউ ছিল না, সো মায়ের সূত্রে আজমেরের উনি রাজা হচ্ছিলেন, সরি আজমের থেকে উনি দিল্লির রাজা হলেন, অসুবিধা নেই। তারাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ হেরে গেলেন, ব্যাটল অফ তারাইন, যেটা সূত্রে আপনারা সবাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এটা ক্যাবলা ক্যাবলা প্রশ্ন আসতো না, মুসলমান সাফল্যের কারণ পড়েছেন তো? 1192 সাল। 1192 সাল থেকে যদি পৃথ্বীরাজ 1192 সালে হেরে যান, কুতুবউদ্দিন আইবক দিল্লির সিংহাসনে বসছেন 1206। এই সময়টা কে শাসন করছিল? চাঁদ পারদাই। একটি শব্দ বলছেন না, চাঁদ পারদাই তো বলছেন পৃথ্বীরাজকে অন্ধ করে পিছমোড়া করে বেঁধে নিয়ে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছিল, ঘুরে নিয়ে যাওয়া হয়েছিল। ডিসপিউটেড, কোনো তথ্যসূত্র নেই, কিছু কয়েন্স আছে। সে কয়েন্সে একদিকে শাহাবুদ্দিন মোহাম্মদের নাম, আরেকদিকে পৃথ্বীরাজের নাম। 1192 থেকে 1203 কিছু লোক বলে পৃথ্বীরাজ দিল্লি শাসন করছিলেন শাহাবুদ্দিন মোহাম্মদের হয়ে। এখন বীরগাথায় সমস্যা হয়ে যাবে বলে বীরগাথাকে আমরা চাঁদ পারদাই দিয়ে ঢেকে। তো এই কাহিনীতে ইসলামের প্রবেশ হলে কখন? উপমহাদেশীয় ভাষাগুলোতে দেখুন সমসাময়িক যে তথ্য আছে, তুরস্ক ম্লেচ্ছ, জবন, চন্ডাল, এই বলা হচ্ছে। মুসলিম শব্দটা কোথাও নেই। ত্রয়োদশ শতকের শেষ পর্বের আগে ইনফ্যাক্ট এই তুরস্ক ম্লেচ্ছ, চন্ডাল এসবের উল্লেখ থাকতো না। ম্লেচ্ছ মানে কি জানেন? যারা আচার আচরণের ধার ধারেন না, মানে ব্রাহ্মণ বা জৈন সন্তদের পেট্রনেজ, যেটা তার আগে অবধি প্রতিষ্ঠিত ছিল, সেটা যারা করেন না, পৃষ্ঠপোষকতা যারা করেন না। এবং উল্লেখযোগ্যভাবে তুর্কদের জন্য জবন শব্দের ব্যবহার হচ্ছে, রাইট? আয়োনিয়ান গ্রিক যারা বহু ঈশ্বরবাদী, তুর্করা একেশ্বরবাদী। মানে তুর্করা একটা ঈশ্বরকে উপাসনা করে না অনেক ঈশ্বরকে উপাসনা করে, এটা গুরুত্বপূর্ণ ব্যাপারই নয়। পশ্চিম দিক থেকে আসছে, আয়োনিয়ার দিক থেকে আসছে, তাহলে ওরা সব জগৎ। হ্যাঁ, এর একটা কারণ এটা হতে পারে যে ইসলামের একেশ্বরবাদী চিন্তার অভিনবত্ব তেমন দৃষ্টি আকর্ষণ করেনি। তার কারণ
সম্ভবত প্রয়োজনের থেকে বেশি যোগাযোগ হতো না ওই বাইনারির, হিন্দু আর মুসলিমের মধ্যে দরকার হতো না। ওই মানে সবাই যেটুকু দরকার হচ্ছে মানে একদম উচ্চপদস্থ ব্রাহ্মণ কর্মচারী ছাড়া হয়তো বিশেষ কেউ যাচ্ছেও না, আর যারা যাচ্ছে ওই ডোমেস্টিক এন্ড মিনিয়ান সার্ভেন্ট, তাদের কথা তো শোনার কোনো দরকারই থাকে না, কেননা কোনো লেখাপত্র তারা লেগেনি। কিন্তু আরো মজার ব্যাপার হচ্ছে যে তুর্করা এসে যে কাজগুলো করছে, মানে যদি মেহরওয়ালিতে যান, কেল্লায় রায়পিথরা যেখানে ছিল সেইখানেই তো মানে ওই মেহরওয়ালির কেল্লাটা হচ্ছে, সেইখানে কুতুবউদ্দিন কুওয়াত আল ইসলাম মসজিদ তৈরি করছেন মন্দির ভেঙে। একটা টেক্সটে উল্লেখ নেই কেন বলুন তো? মন্দির ভেঙেছিল তাদের সন্দেহ নেই। সব থেকে পুরনো মসজিদ ভারতীয় মহাদেশে কোথায় দেখুন? আজমের। মানে পৃথ্বীরাজের বাড়িতে মন্দির আর মামাবাড়ির মন্দির দুটো ভাঙা হলো সেখানে, আর হাইদিনকার ঝোপড়া তৈরি হচ্ছে। একটা মন্দির ছিল, সেই মন্দিরটাকে ভেঙে একটা মসজিদ তৈরি হচ্ছে। এখনো ঠিক গেলে ওটা যে মন্দিরের মন্দিরত্ব পরিষ্কার, ঠিক আছে? কোনো টেক্সটে উল্লেখ নেই সমসাময়িক, মানে এলো এসে মন্দির ভেঙে দিল, এটা ধুন্ধুমার হয়ে যাওয়া উচিত। ভাগ্যিস সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ কিছু ছিল না, যার ফলে দেখা গেল লোকে খুব বেশি হয়তো গুরুত্ব দিচ্ছে না, অথবা এটাই স্বাভাবিক ছিল যে এক রাজা আরেক রাজার রাজ্য জয় করে মন্দির যদি না ভাঙলো তাহলে ঘোড়ার ডিম করলোটা কি? এবার আরেকটা মানে ওই সমস্যা হচ্ছে মুসলিম শাসন করাতে হচ্ছে যে এই প্রশ্নটা তোলাই হয় না কতজন মুসলিম থাকলে একটা গোটা শাসনযন্ত্র মুসলিম হয়ে পড়ে, বা কতজন তুর্ক থাকলে একটা গোটা শাসনযন্ত্র তুর্ক হয়ে পড়ে। ঘুরির শাসনকালে ভারতে মোট তুর্কি জনসংখ্যা কত নির্দিষ্ট আমরা জানি না, তবে তার নগণ্য হওয়াই স্বাভাবিক। কুতুবউদ্দিন আইবাক ছিলেন দিল্লি এবং পাঞ্জাবের শাসনকর্তা। পরোক্ষভাবে বলা হয় উনি বাংলা অব্দি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। নির্দিষ্ট সৈন্য সংখ্যা জানা যায় না, তবে ওই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি যখন লক্ষণ সেনের এখানে এসে পৌঁছেছেন, একটা এখানে 17টা তুর্কিশ ঘোড়সওয়ার আসছে শুনে লক্ষণ সেন পালিয়েছেন, নিঃসন্দেহে এক্সাজারেশন। শুধু বোঝানো হচ্ছে যে তুর্কিদের সংখ্যা খুব কম ছিল। আক্ষরিক অর্থে নেবেন না, প্রতীকী অর্থটা বুঝুন। এবং কথিত আছে যিনি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশ একথা বলেছেন যে একদল উলেমা তাকে এসে বলে এবার তাহলে ধরে ধরে সবাইকে কনভার্ট কর। তাতে ইলতুৎমিশ তখন খাচ্ছিলেন, উনি বললেন এই যে পাতের খাবার দেখছেন, এক কোণে নুন, আমরা এই নুনের মতো পুরো খাবারের স্বাদটা এনে দিই, কিন্তু পুরো থালায় যদি নুন থাকে তাহলে খেতে পারবো না। এত ওই কনভার্সনের ধারণাটা ছেড়ে দিন। কমপ্লিটলি অ্যাপোক্রিফাল অ্যানেকডোট, কেননা তখন অত উলেমাও ছিল না, সে তাদের অত এজেন্ডাও ছিল না কনভার্ট করার। তখন কনভার্সনের নাম করলে কি হতো কি জানি না, ঠ্যাঙানি খাওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এটা জাস্ট বেসিক্যালি আপনাকে একটা সেন্স দেওয়া হচ্ছে যে শাসকদের মধ্যে একটা প্র্যাগম্যাটিজম ছিল। তুর্কি সেনা সাধারণত মোতায়েন থাকতো কেল্লা বা সামরিক ছাউনিতে, সংখ্যা সীমিত স্ট্র্যাটেজিক এরিয়াগুলোকে অকুপাই করা, এবং এইগুলোকে ঘিরে যে বসতিগুলো গড়ে উঠছে পরে দ্বিতীয় শব্দে, এটাই হচ্ছে সহস্রাব্দে, এটাই হচ্ছে নগরায়নের উৎস। তুর্করা প্রধানত ওই বসতিগুলিতেই থাকতো। ভারতীয় উপমহাদেশে ত্রয়োদশ শতকে তুর্করা প্রায় যায়নি, বিশেষ করে দক্ষিণে ইসলামের প্রবেশ আসছে আরব এবং নাবিক ও বণিকদের হাত ধরে। এতটুকু একটা ছোট্ট বেল্ট জুড়ে তুর্কি উপস্থিতি ছিল। পল্লী সমাজের শাসনভার গ্রামে তার ক্ষমতা প্রতিষ্ঠা হতো কি করে? এই ভার নাস্তা থাকতো সেখানকার সাধারণত যারা মানে ওই কার্যবলকারী যারা শাসক, রায়, রানা, রাজা, রাওয়াত, রাওয়াল, এদের হাতে। এবং এরা কেউ ইসলাম ধর্মাবলম্বী ছিলেন না, কেননা ইসলাম অতখানি পেনিট্রেট করেনি। রাজনৈতিক ক্ষমতা 3টে স্তরে বিন্যস্ত ছিল। একদম লোয়ার লেভেল রায়, রানা, রাজা, রাওয়াত সমস্ত নন মুসলিম। প্রান্ত বা সিমত ফার্সি ডকুমেন্টে মহারাজা, মহারানা, সুলতানি আমলে শিকদার, মোগল আমলে সুবেদার। সেন্টারে সুলতান এবং সম্রাট। ওই কেমব্রিজ থিসিস খেয়াল করে দেখুন, লোক্যালিটি, প্রভিন্স, নেশন। নেশন না বলে যদি এম্পায়ার হবে তাহলে এম্পায়ার। তুর্করা একদম ওপরের লেভেলে, প্রভিন্সেও খুব বেশি আসছে না, একদম টপ লেভেল। তাহলে এই মুসলিম নামক ক্যাটেগরিটা আসছে কোথেকে?
তুর্কদের সংখ্যা তো ক্রমশ মধ্য এশিয়া থেকে আসা অভিবাসীদের কল্যাণে দফায় দফায় বাড়তে থাকে, আপনারা জানেন। 13th সেঞ্চুরি 14th সেঞ্চুরি ঢুকছে ইলবারি, চাকতাই, সেলজুক, উজবেক, তুর্কমান, তাজিক প্রভৃতি। এরপরে আসছে আফগান, মুঘল। সো প্রথমে এরা মানে এদের রিলেশনগুলো কেমন ছিল? প্রথমে এরা নিজ নিজ গোষ্ঠীর মধ্যেই জেনারেলি বৈবাহিক সম্পর্কে থাকতো, মানে চাকতাই ম্যারেজ চাকতাই, তাজিক ম্যারেজ তাজিক, উজবেক ম্যারেজ উজবেক। দিস রিমেইনস ভেরি ক্লিয়ার। এর ফলে তখন রিলিজন দিয়ে আইডেন্টিফাই করার কোনো দরকার থাকে না। তারপরে আসছে রিজন অনুযায়ী, এবং তারপরে যখন ক্রমশ যেটা হয় আর কি, কতদিন আর লোকে ইনসুলেটেড থাকবে, ইন্টার ম্যারেজ শুরু হয়। তো এর ফলে সংখ্যা বৃদ্ধি হতে থাকছে। তখন দু ধরনের লোক, তুর্ক নয়, তাজিকও নয়, কিন্তু লোকাল ইয়েও নয়, মানে সনাতনীয় নয়। তো এরা হচ্ছে, এদের উপর শরিয়ত লাগু হচ্ছে। তাহলে এরা সব আহলে শরিয়ত, এদের উপর শরিয়ত লাগু হচ্ছে। যাদের উপর লাগু হচ্ছে না, আহলে হিন্দ। দুটো ডিফল্ট ক্যাটাগরি তৈরি হচ্ছে শুধুই বিচারের জন্য। বিচারালয়ে গেলে আপনি মানে প্রপার্টি আপনি কোন লতে ইনহেরিট করবেন, শরিয়া অথবা লোকাল। এখান থেকেই পরবর্তীকালে ওই বিশাল একটা ফেটফুল জিনিস আমাদের জিজিয়া আসছে। এখন আহলে হিন্দের উদ্ভব হচ্ছে যেটা বললাম, ওই আহলে শরিয়া আসার ঠিক পরে পরে। আহলে শরিয়ত যেমন নির্দিষ্ট কিছু কর প্রদান করত, আহলে হিন্দু দিত। তার মধ্যে একটা হচ্ছে জিজিয়া, ভীষণ গুরুত্বপূর্ণ, রাইট? জিজিয়া কি জানেন? যেটা মুসলিম নয় এরকম যে কোনো লোককে দিতে হবে। 5 মিনিট চেষ্টা করছি। তো আমি যে প্রশ্নটা আমি আমার ক্লাসে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করি, তাদের মধ্যে অন্তত 1-2 জন এখানে আছে, কে প্রথম জিজিয়া চালু করে? কুতুবউদ্দিন, ইলতুৎমিশ? কোনো পরিষ্কার কিছু নেই। এখন জিজিয়াটা যদি এত একটা মোমেন্টাস জিনিস হয়, কেন কিছু নেই? প্রথম উল্লেখ রিমোটলি পাওয়া যায় যে ছাঁচনামাতে। ওই মোহাম্মদ ইবনে কাসিম যখন সিন্ধে আসছে তখন নাকি লাগু হয়েছিল, কোন সালে কেউ জানে না। এবং ছাঁচনামাও লেখা হচ্ছে প্রায় 150 বছর। মানে কন্টেম্পোরারি সোর্সে এরকম একটা মোমেন্টাস জিনিস সমস্ত নন মুসলিমদের উপর ইম্পোজ করা হচ্ছে, চূড়ান্ত ডিসক্রিমিনেশন, কোনো বোধই নেই। তার কারণ ট্যাক্স সব সময় তো কাস্ট অনুযায়ী ভেরি করছে। ব্রাহ্মণরা সমস্ত নিয়ম তৈরি করছে, তারা সব থেকে কম দেয়, এবং তারপর যেখান থেকে যার যত কান মুচড়ে আদায় করা যায়। সো ডিসক্রিমিনেশন ওয়াজ দ্য নেম অফ দ্য গেম। ইকুয়ালিটি বিফোর দ্য ল, এটা তো কলোনিয়াল পিরিয়ডের ইম্পোর্টেন্ট। আমাদের কলোনি মানে আমাদের ভারতীয় ট্রেডিশনে এটা নেই। ভারতীয় ট্রেডিশনে অল ট্যাক্সেস আর ডিসক্রিমিনেটেড। দেখ, এটা তো মানে প্র্যাকটিক্যালি ফাজলামোর লেভেলে চলে যাচ্ছে। আরো বড় প্রশ্ন তুলি, জিজিয়া আদায় করা হতো কিভাবে? পরবর্তী প্র্যাকটিসে দেখুন, ঔরঙ্গজেব যখন আবার রিইম্পোজ করছে, তখন থেকে জিজিয়ার আলোচনাটা যাকে বলে রেজারেক্টেড হচ্ছে। জিজিয়া কালেক্ট করবে উলামা। তো গ্রামাঞ্চলে যেখানে শুধুই নন মুসলিম রয়েছে, যে গ্রামে উলামা নেই, মানে এটা তো 16 গ্রাম নয় যে ঘর ভর্তি মানে পুরো গ্রাম ভর্তি সবাই হিন্দু, শুধু একজন মাঝখানে হাঙ্গাল ঘুরে বেড়াচ্ছেন, মাথায় টুপি পরে নামাজ পড়তে যাচ্ছেন। গ্রামে একটা মাত্র লোক, তার জন্য মসজিদ। কম্পোজিট কালচার, নো সন্দেহ। কিন্তু ভারতবর্ষের গ্রাম ঠিক ওই রকম তো ছিল না। তো সেখানে উলামা যদি না থাকে তাহলে কালেক্ট করতে কি করে? একদম পরিষ্কার ডকুমেন্টেশন রয়েছে, খারাজ ও জিজিয়া। যারা চাষ করছে তাদের থেকে যে অ্যাগ্রেরিয়ান সারপ্লাসটা এক্সট্রাক্ট করা হচ্ছে, সেইটার মধ্যে জিজিয়াটাকে ইনকর্পোরেট করা থাকছে। নেভার ইম্পোজড এজ আ সেপারেট ট্যাক্স ডিউরিং দ্য পিরিয়ড, সুলতানি পিরিয়ড। সো ওই যে লিগ্যাল ক্যাটেগরি, ওই লিগ্যাল ক্যাটেগরিতে ওই আহলে হিন্দের একটা পরিষ্কার ক্রাইটেরিয়ান আসছে যে এরা জিজিয়া দিত। কতটা দিত সেটা নিয়ে একটা বিশাল আলোচনা সম্ভব, সেটা আমি এই মুহূর্তে যাচ্ছি না। স্যার আমাকে সময়ের চোখ রাঙানি দিকে ইয়ে করতে বলছেন। সো এখানে পার্থক্যটা জানেন খুব সহজবোধ্য। আমি এভাবে উপাসনা করি, ও ওভাবে উপাসনা করে, আর বাজারে তো বিদ্বেষী বেশি চলে, সেই জন্য ওই ছাওয়া একেবারে সুপার ডুপার হিট। নিন একটা নিজামুদ্দিনের বায়োগ্রাফি, একটা সিনেমাটাইজ করুন, করমুক্ত চাযুক্ত হয়ে 7 দিন চলবে না, এটাই স্বাভাবিক।
তাহলে সমন্বয়বাদের জমিটা ভারতবর্ষে ছিল কোথায়? এইটাতে তো মানে এই মানে এটা মুঘল আমলে, যেহেতু অমিত অনেকটা আলোচনা করলেন, ওইখানেই চলে যাওয়া ভালো। মুঘল সাম্রাজ্য কতটা মুঘল ছিল, মানে ওই যেরকম যেরকম একটা মুসলিম শাসন, মানে মানে কতজন মুসলিম থাকলে মুসলিম হয়, মুঘল শাসন কতটা মুঘল ছিল যদি আমরা ভাবি। শাসক শ্রেণী দেখুন, তুরানি, ইরানি, হিন্দুস্তানি, উজবেক, আফগান এবং অফকোর্স মুঘল তো থাকছেই, তার সঙ্গে রাজপুত, মারাঠা। প্রশাসনিক ব্যবস্থা দেখুন, পুরো প্রশাসনিক ব্যবস্থা যেটা মুঘলরা মানে তোডার মালের সঙ্গে যেটা সব থেকে বেশি কানেক্টেড। তার আগে 200 বছর ধরে হিন্দুস্তানে যে ওই পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তার ফসল। মুঘল কোথায়? ছাপে। আকবর ছিলেন ওই অমিতা যেটা বলছিলেন একটা উদারপন্থী ইসলামী চেতনার প্রবক্তা, এবং কিছু লোক এটাতে মুচকি মুচকি হাসলেও ইসলামের একটা অসাধারণ উদারপন্থী সত্তা আছে, যেটা আমাদের ইতিহাসের জন্য প্রায় আমরা বিস্তৃত হয়ে গেছি। দেখে সেটা ছেড়ে দিন। ঔরঙ্গজেবের আমলে মুসলিম নয় এমন মনসবদারদের সংখ্যা সর্বাধিক ছিল, যেটা আতাহার আলী আমাদের বলেছে। মানে আকবরের থেকে ঔরঙ্গজেব বেশি হিন্দু, মারাঠা এবং রাজপুত মিলিয়ে নন মুসলিম মনসবদার প্রমোট করেছে। এটা আপনাদের জানা গল্প, যে গল্পটা আমরা কম বলি। দরবার ছাড়াও মাজার আর বাজার এই দুটোর মারাত্মক গুরুত্ব ছিল। ধরুন ভারতবর্ষে যখন তুর্কি শাসন প্রতিষ্ঠা হচ্ছে, সূচনা লাগলে শাসকের সঙ্গে শাসিতের কথাবার্তা কোন ভাষায় হতো কোনো তথ্য প্রমাণ নেই, কিন্তু অনুমান করা সম্ভব যে হিন্দুস্তানের বাজারে তুর্কি, ফার্সি এবং সংস্কৃত ভাষায় এবং প্রাকৃত ভাষায় বণিকদের মধ্যে কথোপকথন দিয়ে একটা ইন্টারাকশন শুরু হচ্ছে। এরপরে আল বারুনির মতন যে সমস্ত বিদগ্ধ বিদ্বানরা আসছেন, তারা কষ্ট করে সংস্কৃত শিখছেন এবং একটা শেখার চলন শুরু হচ্ছে। তুর্কি শাসনের সূচনা লগ্নে উত্তর ভারতের নাগরিক পরিসরে তুর্কি এবং ফার্সি ভাষীরা তাদের প্রজাদের ভাষা শিখতে শুরু করে, মানে কমিউনিকেশন না হলে তো অ্যাডমিনিস্ট্রেশন সম্ভব নয়। এবং সেই প্রজারা যারা পূর্ব দিক থেকে আসছিল, আবাদ থেকে আসছিল, যাদের ভাষাকে বলা হতো পুরবী বা আবাধি, এই পুরবী আবাদির সঙ্গে ফার্সি আর তুর্কি মিলিয়ে একটা মিশ্র ভাষা নিয়েছে। এ ভাষা যারা ইরানে ফার্সি বলে তারা কিচ্ছু বুঝতে পারে না, মানে অনেকটাই বুঝতে পারে না, অধিকাংশটাই বুঝতে পারে না, এবং যারা শুদ্ধ আবাদি জানে তারাও বুঝতে পারে না। এটা একটা মিশ্র ভাষা। এটা হচ্ছে তখনকার ভাষা বলতে গেলে হিন্দের ভাষা, হিন্দবি। এখন ফার্সি ডকুমেন্টে না এখানকার সমস্ত ভাষাকেই হিন্দবি বলা হতো। সংস্কৃত এক ধরনের হিন্দবি, আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ হিন্দবি, ব্রজ ভাষা হিন্দবি, মিথিলার ভাষা মাইথিলি হিন্দবি, এবং এগুলো সবকটা থেকে উপাদান আসছে এবং এই হিন্দবি ভাষাটা ক্রমশ পরিপুষ্ট হচ্ছে। আমির খসরু যখন করছেন, আমির খসরু ভাষার জনক নন, এই ভাষাটা কথ্য ভাষা ছিল। আমির খসরু সেটা ফার্সিতে প্রথম লিখিত রূপ দিচ্ছেন বলে আমরা মনে করি, রাইট? এবং সেই থেকে আমরা বলি হিন্দবীর জনক আমির খসরু, না তা নয়, কিন্তু উনি এটাকে একটা লিখিত রূপ দিচ্ছেন, যেটা তুর্কি ভাষারও প্র্যাকটিক্যালি ছিল না, কারণ তুর্কি ওয়াজ আ স্পোকেন ল্যাঙ্গুয়েজ। বাবরের সময় ব্যাপারটা খানিকটা বদলাচ্ছে অবশ্যই। এখন কালক্রমে উত্তর ভারতের কথ্য ভাষার রূপ নিচ্ছে এই হিন্দবি। এর ধারক এবং বাহক ছিল সরকারি কাজে নিযুক্ত কায়স্থ করণিক, এবং সেই কায়স্থ করণিককে যে ফার্সি শিখিয়েছে তাজিক। শাসকরা ভাষায় লেখাপড়া খুব বেশি, মানে হুমায়ুনের মতন পণ্ডিত বা দারশকর মতন পণ্ডিত কম হতো। আকবর ডিসলেক্সিক ছিল, কিন্তু জেনারেলি তখনকার মতনই আর এখনকার মতনই তখনকার শাসকরাও হয় নিরক্ষর নয় অল্প স্বাক্ষর। শিক্ষিত লোকেরা খুব একটা শাসক টাসক হয় না। এখন এই মানে হিন্দবীর প্রচলন বাড়ার আরেকটা কারণ ছিল, অমিতাজি কথা বলছিলেন, নিজামুদ্দিন আউলিয়া বা মুইনুদ্দিন চিশতির মতন এদের মতন সুফি মুর্শিদদের খানকা, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত দরিদ্র এবং ক্ষুধার্ত লোকের জন্য জায়গা করে দেওয়া হতো। এবং খানকার আবহে থাকতে থাকতে ধীরে ধীরে ফার্সি চর্চা হচ্ছে, ভাষাগত মানে তাদের থেকে ওই
যে যারা ওই ডিপেন্ডেন্ট তাদের থেকেও এই সুফি সেন্ট যারা রয়েছেন তারা ভাষাটা শিখছেন। মানে মাজার এবং বাজার এই দুটো জায়গাতেই প্র্যাকটিক্যালি প্রকৃত সমন্বয়বাদী একটা জিনিস আমরা দেখছি। এবং এখান থেকে ওই শিক্ষার প্রসার দরবারের সীমিত গণ্ডির বাইরে সরাতে শুরু করে। রাজ দরবারে যেমন হাই কালচারটা ছিল পার্সিয়ানাইজ, যেটার কথা অমিত বলছেন, সমাজের বৃহত্তর স্তরে তেমনই প্রসারিত হয় হিন্দুস্তানি বা হিন্দবী কেন্দ্রিক মধ্যবর্গীয় এবং নিম্নবর্গীয় সংস্কৃতি। পঞ্চদশ শতকে সুলতানি আমল শাসনের যখন অবসান হচ্ছে, প্রাদেশিক দরবারগুলো উঠছে। আমাদের এখানে ইলিয়াস শাহ, হুসেন শাহ, খেয়াল করে দেখুন এই সময় বাংলা ভাষার একটা মেজর বুস্ট আসছে। শুধু এখানে নয়, শার্কি অঞ্চলে অবধি, এবং সেখানে তখন পদ্মাবত কাব্য লিখছেন কে লিখছেন? মালিক মোহাম্মদ জয়সি, রাইট? নাও হিন্দুলিতে লিখছেন, ফার্সিতে লিখছেন না, কেননা ওনার উদ্দেশ্য হচ্ছে ইসলামের প্রচার করা। হিন্দি ভাষায় যাদের মধ্যে ইসলামের প্রচার করলে ইসলামের সংখ্যা, মানে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকবে। অবশ্য ওটাকে উনি মুসলিম ভেবে বলছেন না, ইসলামের সম্প্রসার এইভাবে। সো এইভাবে সাহিত্য রচনার প্রচলন বাড়ে, অবধি হিন্দি ক্রমশ বাড়তে থাকে। অমিতা যে লিটারেচারের যে লেভেলগুলো বলছিলেন, তা বাদে আমি আরেকটা যোগ করব। মুঘল আমলে একদিকে রামায়ণ, একদিকে মানে রামায়ণের অনুবাদ হচ্ছে, মহাভারতের অনুবাদ হচ্ছে, আরেকটা মুঘল দরবারের বাইরে রামচরিতমানস লিখছেন তুলসীদাস। হিন্দিতে লেখেননি, কেননা হিন্দি তো নেই, সংস্কৃত লেখেননি, তাহলে লোকে পড়বে কি করে? উনি তো লিখছেন অবধিতে, যাতে লোকে পড়তে পারে, লোককে পড়ে বোঝানো যেতে পারে। সো মুঘল আমলে ভারতীয় উপমহাদেশে প্রাক ঔপনিবেশিক যুগের বৃহত্তম অখণ্ড বাজারও তৈরি হচ্ছে। এর পুরোভাগে ছিল রাজনৈতিকভাবে শাসক জাতিগোষ্ঠী যারা ইরানি তোরানি, কিন্তু মুঘল দলিল দস্তাবেজ অনুযায়ী দেখুন বাণিজ্যের প্রধান স্তম্ভ হচ্ছে হিন্দুস্তানি ব্যবসায়ী, মারবাড়ি এবং জৈন ব্যবসায়ী, মুলতানি এবং শিকারপুরি, এবং দাক্ষিণাত্যে সম্প্রসারণের পরে দাকানি এবং আফাকি। মুঘল সাম্রাজ্যের বাণিজ্য, অর্থনীতি, তার কেন্দ্রতে মুঘলরা নেই, তো ঘোড়ার পিঠে চলে যুদ্ধ করবেটা কি? মুঘল আমলে স্থাপত্য নিয়েও পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, মানে শিল্পশৈলী নিয়েও হচ্ছে। মজার ব্যাপার কি জানেন তো, ওই মানে মুঘল আমলে কিছু প্রভিন্সিয়াল স্টাইলও তৈরি হচ্ছে। যেরকম মানে বাংলা হাট, বাংলায় বাড়ির ইয়ে দেখে যেরকম মুঘলরা একটা স্টাইল ইয়ে করেছিল, যেটার পরে আপনারা দক্ষিণেশ্বরের মন্দিরে দেখছেন আরো একটা প্রোনাউন্সড ভার্সন, একটা রেসপেক্টেবল ভার্সন হিসেবে আসছে। আরেকটা হচ্ছে মেবারি শৈলী। কেউ কি এখানে ওই আইদার পদ্মাবত বা সম্রাট পৃথ্বীরাজ দেখেছেন? সিনেমা দুটো যে রয়েছিল বলিউডে, একদম সিটি পড়েছে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা হয়েছে। আর্কিটেকচারটা খেয়াল করুন, ওটা পুরো মুঘল। মুঘল আমলের আগে ওরকম ছত্রি ব্যবহার হতো না। পুরনো রাজপুত আর্কিটেকচার যদি দেখেন, একেবারে তার সঙ্গে মিল নেই। সিলেবাস থেকে মুঘলদের বাদ দেওয়া যায়, ইতিহাস থেকে বাদ দেওয়া অত সহজ হয় না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ হলো মুঘল আমলে প্রশাসনিক অর্থে এক ছাতার তলায় রাজনীতি, আইন এবং প্রশাসনিক যে ভাষার প্রচলন হয়, তা গোটা উপমহাদেশে প্রায় সর্বত্র প্রচলিত হয়েছে। এমনকি মুঘল শাসনের আওতায় একদিনও ছিল না এরকম অঞ্চলেও আপনি জমি কেনা বেচা করতে যান, টার্মিনোলজি পুরো ফার্সি, মুঘল থেকে নেওয়া। কেননা ওটা একটা পুরো স্ট্যান্ডার্ডাইজ টার্মিনোলজি হয়েছে। অত সফিস্টিকেশন ভারতের অন্য কোনো ভাষায় ছিল না। এবং মানে সব থেকে বড় প্রমাণ, মুঘলদের প্রতিস্পর্ধী হিসেবে আজকে যাদের একদম মানে প্র্যাকটিক্যালি মারাঠা ইতিহাসের উপর কোনো ফিল্ম করতে গেলে শুধু তেরঙ্গাটা ওড়ানো বাকি আছে। মারাঠাদের স্টেট সম্বন্ধে কনসেপ্ট দেখুন, হিন্দুপাদ পাদশাহী। এটা কোন মারাঠি ভাষা? এটা ফার্সি। প্রধানমন্ত্রীর নাম কি? প্রধান অমাত্য নয়, পেশোয়া। যে সম্রাটের কাছে যে কোনো জিনিস আসে কোর্টে পেশকাশের দায়িত্ব যার আছে। শেষ করে দিয়ে
সুলতানি তথা মুঘল আমলে যে রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল তার যথার্থ পর্যালোচনা এখনো হয়ে ওঠেনি, কারণ আমরা এখনো ধর্ম নিয়ে পড়ে আছি। যদিও এটা একদম ঠিক যে আমরা, অমিতা যেটা বলছিলেন, আমরা ধর্ম নিয়ে পড়ে আছি কারণ বেশি পড়তে হয় না, থিওলজি নেই তো, যে কারণে আদি মধ্য এবং উত্তর মধ্য যুগের ব্যাপারেও স্বচ্ছতা ভারতের ঐতিহাসিক মহলে তৈরি হয়। এই প্রেজেন্টিজমের কল্যাণে হিন্দু মুসলিম ছকে মধ্যকালীন ভারতের ইতিহাস পড়তে থাকলে সেই পাঠ সীমাবদ্ধ থাকতে বাধ্য। এতে না মধ্যকালীন সময়ের বৈশিষ্ট্য সম্যকভাবে বোঝা যাবে, না আজকের ভারতের সমরূপের সঙ্গে মেলানো সম্ভব হবে। তথ্যসূত্র বা পাঠ্যকে তার পরিপ্রেক্ষিতে না পড়লে স্মৃতিচারণ বা তপন রায়চৌধুরীর ভাষায় পরচরিত চর্চা সেটা জনপ্রিয় হতে পারে, এমনকি সুপাঠ্য সাব্যস্ত হতে পারে। আর সব থেকে বড় কথা প্রফেশনাল হিস্টোরিয়ানদের কাছে সরকারি পৃষ্ঠপোষকতাও জুটতে পারে, প্রজেক্ট পেয়ে যাবেন। ইতিহাস চর্চা বা রিসার্চের নিরিখে গ্রাহ্য হবে না। থ্যাংক ইউ।